একটা বলে রাখি, 2024-এ ভাইপোকে পরাজিত করে কালীঘাটে পাঠাবো, কাশফুলের বালিশ তার পিসি তৈরি করবে, বিক্রি করার জায়গা করে দেবো। আর সাথে সাথে 2026 সালে নবান্নের 14 তলা থেকে তাকে নামিয়ে ঢপের দোকানের ব্যানার্জি মহাশয় যদি রাজ্যের ভালো চান, সরকারি কর্মচারীদের ভালো চান, আমার জনসাধারণের ভালো চান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, এক কথায় বাংলার অর্থনৈতিক, বাংলার জনগণের আর্থসামাজিক মান উন্নয়ন চাই, আগামী 6 মাসের জন্য আমার হাতে অর্থ দপ্তর তুলে দিক। এই অর্থনৈতিক চাকা আমূল পরিবর্তন করে দেখি। আবার এরা ইস্যু তৈরি করবে, ইলেকশন আসবে, ইস্যু আসবে, কিন্তু আপনাকে আমাকে, আপনার আমার জনপ্রতিনিধি লোকসভার মধ্যে পাঠাতে হবে। কৃষি বিল যখন পাশ হয়েছিল, অপদার্থক যাদেরকে ভোট দিয়ে আমরা পাঠিয়েছিলাম তাদের কি ভূমিকা ছিল, তালাক বিলের বিরুদ্ধে তাদের কি ভূমিকা ছিল, বিভিন্ন বিলগুলোর বিরুদ্ধে তাদের কি ভূমিকা ছিল, সেটা আমরা দেখে নিই। জনগণের জন্য বেটার সার্ভিস যাতে প্রোভাইড করে তার কথা বলি, এতেই সরকারের চোখ খুশুল হয়ে যাচ্ছে। আমরা বলি শিক্ষার কথা, আমরা বলি স্বাস্থ্যের কথা, আমরা বলি কর্মসংস্থানের কথা, সরকার বলে দুয়ারে মত, ক্লাব দেবো, গ্রাম বোর্ড দেবো, টিভি দেবো, মস্তি করার জন্য যত রকম আছে হই হুল্লোড় করার জন্য তার সমস্ত ব্যবস্থা করে দেব, কিন্তু চক ডাস্টার দেব না। ভাবতে অবাক লাগছে, 8,500 মতো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে চলেছে। এর বিরোধিতা যখন করি তখনই সরকার আমাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করে। আজকে আমরা ভুলে যাচ্ছি না, প্রেসিডেন্সি ইউনিভার্সিটিকে বিশ্বমানের ইউনিভার্সিটি করার কথা বলেছিল এই মাননীয়া, একটা মেন্টর গ্রুপ তৈরি করেছিল। আজকে সেই মেন্টর গ্রুপের ভূমিকা কি আজকের এই প্রতিষ্ঠা দিবস থেকে আমরাও জানতে চাইছি। আশা করছি মাননীয়ার জবাব দেবে। বিশ্বমানের তো দূরের কথা, NIRF যে র্যাঙ্ক হয়, NIRF র্যাঙ্কেও ন্যাশনাল লেভেলে ইউনিভার্সিটিদের যে, সেখানেও কিন্তু পিছনের দিকে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিকে আমরা দেখছি। শুধুমাত্র ভাষণবাজি করে, মানুষের আবেগকে নিয়ে, মানুষের সেন্টিমেন্টকে নিয়ে এরা টিকে থাকতে চাইছে। যখনই আমরা টু দ্য পয়েন্ট কথা বলছি তখনই আমাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে। আলিয়া ইউনিভার্সিটির কথা আমরা ভুলে যাচ্ছি না, সংখ্যালঘু সমাজের একটা স্বপ্নের প্রতিষ্ঠান। মাননীয় ক্ষমতায় আসার আগে সংখ্যালঘুদের সাচার কমিটিকে সামনে রেখে অনেক বড় বড় স্বপ্ন দেখিয়েছিলেন, একটাও তো বাস্তবায়ন হয়নি। আলিয়া বিশ্ববিদ্যালয়ে আজকে ক্ষমতায় আসার পরে তারও 12 বছর অতিবাহিত হতে যাচ্ছে, এই সরকারের প্রায় 11 বছর অতিবাহিত হতে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত ন্যাকের টিম ভিজিট করাতে পারলো না। আমরা যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, শিক্ষানুরাগী মানুষ, আমরা ভালো করেই জানি একটা ইউনিভার্সিটির ন্যাকের টিম ভিজিট না করলে সেই ইউনিভার্সিটির সার্টিফিকেটের দাম কি থাকছে। এ কথাগুলি যখন আমরা বলছি তখনই ISFকে কিভাবে আটকানো যায় তার সমস্ত রকম অপচেষ্টা চালাচ্ছে। ISFকে আটকানোর জন্য যে তৎপরতা মমতা ব্যানার্জি করছেন, তার ভাইপোর নেতৃত্বে হচ্ছে, সেই তৎপরতার সাথে যদি বাংলায় 100 দিনের কাজের যারা করেছেন তাদের টাকার যদি ব্যবস্থা করতো, আনার ব্যবস্থা করতো, তাহলে আমি এই মঞ্চ থেকে তাকে ধন্যবাদ জানাতাম। আমরা ভুলে যাচ্ছি না, সংবিধানের 131 নম্বর ধারায় উল্লেখ আছে, রাজ্য এবং ইউনিয়নের সাথে, স্টেট এবং ইউনিয়নের সাথে কোনো বিষয় যদি মতান্তর দেখা যায় 131 নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টে যেতে পারে। কিন্তু আমরা কি দেখছি, শুধু নাটক হচ্ছে। রাজ্যপাল ভবনের সামনে 144 ধারাকে উপেক্ষা করে সেখানে মিছিল, সেখানে মিটিং, সেখানে অবস্থান করে, সেখানে মাইক লাগিয়ে প্রতিবাদ করতে পারছে, কিন্তু সংবিধানের 131 নম্বর ধারাকে সামনে রেখে কেসে যেতে পারছে না, আইনের দ্বারস্থ হচ্ছে না। আবার উপরন্ত কি দেখছি, একটা রাজনৈতিক দলের মিটিং মিছিলকে আটকানোর জন্য এজি স্যারের মতো গুরুত্বপূর্ণ পোস্টকে তাদেরকে কাজে লাগানো হচ্ছে। আসল গুড়াই তো গলত। 100 দিনের কাজের টাকা কিভাবে আইনের মাধ্যমে চাইতে যাবে? আর প্রায় 14.5 লক্ষ ফেক জব কার্ড এরা বানিয়েছে। কাদের নেতৃত্ব হয়েছে? তৃণমূলের নেতৃত্বে হয়েছে। তখন যাদের নেতৃত্বে বানিয়েছে তাদেরকে হয়তো তিহার জেলে রাখতে পারে, সেই জন্য এরা জনমানুষের শুধু নাটক ছাড়া আর কিছু করছে না। তাই বন্ধুগণ, জবাব আমাদেরকে যোগ্য জবাব সময়ে দিতে হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াতে দিতে হবে। কারণ আমাদের দলে ওই তুই বোম বাঁধিস, যে অধ্যাপিকাকে জগ ছুঁড়ে মারে তাদের প্রশ্রয় নয়। আমাদের দল ছোট হতে পারে,
আমাদের দলের কর্মী সমর্থকদের প্রতি এই ভরসা, আমাদের আস্থা আছে যে আমরা গণতন্ত্রকে মান্যতা দিই, গণতান্ত্রিক প্রক্রিয়াতে এর যোগ্য জবাব আগামী দিনে দেব আমরা। আজকে বড় বড় কথা বলছেন মাননীয়া, তিনি ভালো করে জানেন কোন সময় পর্যন্ত গিয়ে চা বাগানে চা পাতা তুলতে হয়, তারপরে গেলে একটা নির্দিষ্ট টাইমের পরে গেলে চা পাতা তুললে সেখানে আইনত অপরাধ হয়ে যাবে বা রীতির বাইরে হয়ে যাবে। দুটো পাতা একটা কুড়ি তুলতে হয়, তিনি এটা ভালো করে জানেন। কিন্তু ওই চা বাগানের শ্রমিকদের এখনো পর্যন্ত মিনিমাম ওয়েজেস নিয়ে 2015-16 থেকে 2024 হচ্ছে, প্রায় 22 থেকে 23 বার মিটিং হয়ে যাওয়ার পরেও অপদার্থ মমতা ব্যানার্জির নেতৃত্বের সরকার এখনো চা শ্রমিকদের মিনিমাম ওয়েজেসটা ঠিক করতে পারলো না। কি সরকার চলছে? এটা সার্কাস চলছে। আমি মাননীয় লেবার ডিপার্টমেন্টের মিনিস্টারকে প্রশ্ন করেছিলাম, আমাদের রাজ্য থেকে ভিন্ন রাজ্যে কাজে গিয়েছে এই ধরনের শ্রমিকের সংখ্যা কত? মাননীয় মন্ত্রী বলেছিলেন আমার এখন জানা নাই, আমাকে লিখিত উত্তর দেবে। কিন্তু দুঃখের বিষয়, বছর পার হয়ে যাচ্ছে, নতুন বছরে পদার্পণ করলাম, এখনো পর্যন্ত কোনো লিখিত উত্তর পেলাম না। আমার তো মনে হয় এই ডেটাটুকু পর্যন্ত মমতা ব্যানার্জির শাসনামলে অপদার্থ মন্ত্রীর কাছে হয়তো নাই, এরা দপ্তর চালাচ্ছে। এই প্রশ্নগুলো যখন করি, যখন উত্তর দিতে পারে না, তখন বিধানসভার মধ্যে মুখ চাওয়াচাই করে আইএসএফ তথা সংযুক্ত মোর্চার একটা বিধায়ক যখন কৃষিমন্ত্রীকে প্রশ্ন করে, আপনারা তো বলছেন কৃষকের 3 গুণ আয় বেড়েছে, কিন্তু আজকের ডেটে পশ্চিমবাংলার একটা কৃষক পরিবার পিছু মাসিক গড় আয় কত, সে উত্তর দিতে পারছেন না, একে অপরের মুখ চাওয়াচাই করছে। বাইরে বেরিয়ে আইএসএফ এর মুখ কিভাবে বন্ধ করা যায় তার জন্য যত অপচেষ্টা আছে চালিয়ে যাচ্ছে। প্রশ্ন করি আমরা বিধানসভার মধ্যে, আমরা ওখানে সেলফি তুলতে যাইনি, কারো ছবি দেখিয়ে বিধানসভার মধ্যে যায়নি, কারো অনুপ্রেরণা নিয়ে বিধানসভার মধ্যে যায়নি। ভাঙড়ের মানুষের ভোট পেয়ে তাদের দোয়া আশীর্বাদ নিয়ে বিধানসভার মধ্যে গিয়েছি। আজকে আমাদের রাজ্যের বিধানসভা দেওয়া তথ্য, কৃষিমন্ত্রীর দেওয়া তথ্য, 70% মানুষ কৃষি কাজের সাথে যুক্ত। আর প্রায় 1 কোটির উপরে 1 লক্ষ হেক্টর বিঘের কৃষি জমি আছে বলছেন, ঘোষণা করছেন। গতকাল কয়েকদিন আগে বিধানসভা এভিডেন্স ছিল, এক আইএস অফিসার এসেছিলেন, তাকেও আমি প্রশ্ন করলাম যে কৃষকদের গড় আয় কত, তারাও মুখ চাওয়াচাই করছে। সামান্য একটা ছোট্ট ছেলে, স্বল্প বয়সী ছেলে আইএস অফিসারের যদি ঘাম বার করে নেয়, তাহলে স্বাভাবিকভাবে অনেকের ঈর্ষা হচ্ছে। কিন্তু আমি বলি, আমরা এই কথা বলছি বলে, মানুষের অধিকার নিয়ে কথা বলছি বলে, পরিযায়ী শ্রমিকের কথা বলছি বলে, জল জমি জঙ্গলের অধিকারের, স্বাভাবিক অধিকারের কথা বলছি বলে, হাতির হানায় প্রতিনিয়ত দেখছি মানুষ মারা যাচ্ছে। সেই প্রশ্ন যখন বিধানসভার মধ্যে করছি, মাননীয় অপদার্থ মন্ত্রী এখন জেলের হাওয়া খাচ্ছে। আমরা প্রশ্ন করেছিলাম যে বিগত দিনে হাতি তো এত লোকালয়ে আসে না, এখন কেন হাতি চলে আসছে, হাতি রোধের জন্য কি ব্যবস্থা গ্রহণ করছেন? অপদার্থ মন্ত্রী এখন জেলের হাওয়া খাচ্ছে। তিনি বলেছিলেন, আমাদের উত্তর দিয়েছিলেন, হাতিকে নাকি জঙ্গলের খাবার আর ভালো লাগছে না, লোকালয়ের খাবার ভালো লাগছে। ভাবতে পেরেছেন? কিন্তু একবারের জন্য বলল না, তার দলের দামাল ভাই ভাইপোদের অত্যাচারে জঙ্গল কেটে সাফ করে দিচ্ছে, সেখানে রিসর্ট বানাচ্ছে, আমোদ প্রমোদের জায়গা করছে, ফলে হাতির খাবার কমে যাওয়ার ফলে লোকালয় আসছে আর গ্রামের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, মারা যাচ্ছে। কথা একবারের জন্য বললেন না। মাননীয়া যখন যেটা ইচ্ছে হয়, ঘুম থেকে যেটা ইচ্ছে হয় বলে দেয়, কিন্তু কতটা সায়েন্টিফিক তিনি হয়তো জানেন না, তার পাশে যারা থাকে জানি না তাকে কিভাবে গাইড করে। যদি আমাদের এখানে লক্ষ্মীদাকে সাথে নিত, অন্তত কিছু ভালো গাইড করতেন, যে জল জমি জঙ্গলের অধিকারটা বুঝিয়ে দিতেন, সেটাও তো নেবে না। কিভাবে নেবে? দলে জয়েন্ট করো, বুদ্ধি নেওয়ার জন্য নেবে না। তিনি বললেন হাতির হানায় মারা গেলে পরিবার পিছু চাকরি পাবে। আমি প্রশ্ন করেছিলাম, নির্দিষ্ট সময় দিয়ে একটা প্রশ্ন করেছিলাম, এই সময়ের মধ্যে কতজন মারা গিয়েছে বিধানসভার মধ্যে, আর কতজন সরকারি চাকরি পেয়েছে। কিন্তু দুঃখের বিষয়, মাননীয় ঘোষণা করে দিয়েছেন, কিন্তু চাকরির সংখ্যা, যেই সংখ্যায় মারা গিয়েছে সেই সংখ্যা এখনো চাকরি দেয়নি। যখনই বলা হচ্ছে কবে হবে, একটা সুন্দর এরা বাক্য এদের মুখস্থ করে রেখে দিয়েছে যে প্রসেসে আছে, হয়ে যাবে।
এটা আমি 11 সালের পর থেকে এই প্রসেসে আজ হয়ে যাবে, বিভিন্ন বিষয়গুলো দেখছি আজও হয়ে যাচ্ছে। তাই বন্ধুগণ, আমরা মানুষের অধিকার নিয়ে কথা বলি। এই মানুষের অধিকার নিয়ে কথা বলার জন্যই আমাদের প্রতি এত অত্যাচার নেমে আসছে। বিজেপি সারা রাজ্যে সভা সমাবেশ করছে, সেই অর্থে তাদের বিরোধিতা করতে দেখতে পাচ্ছি না। সিপিএম করছে, কংগ্রেস করছে, বিভিন্ন রাজনৈতিক দল করছে, আজকে এসইউসিআই করছে, তাই সেই অর্থে কারো বিরোধিতা দেখতে পাচ্ছি না। আর আইএসএফ করলেই যত বিরোধিতা হচ্ছে। তবে একটা জিনিস মাননীয়া নিজে এস্টাবলিশ করে দিচ্ছে, এই রাজ্যে মাননীয়ার যে অপকর্ম, যে তার দলের জোট চুরি দুর্নীতির বিরুদ্ধে সব থেকে বেশি সোচ্চার হচ্ছে যে রাজনৈতিক দল, বিধানসভার মধ্যে বিধানসভার বাইরে, সেটাই হচ্ছে আইএসএফ। নাহলে এসইউসিআই, আমার কাছে ডেটা আছে, কলকাতা পুলিশের ম্যারাথন হওয়ার কথা বলেছিল, যে রুটের কথা বলেছে সেখানে আর অ্যাভিনিউয়ের কথা বলা আছে। আবার আমাদেরকে যে রিফিউজ বা ডিনাই লেটার দিয়েছে সেখানে উল্লেখ করছে আর অ্যাভিনিউতে এসইউসিআই প্রোগ্রাম করছে। আমরা তো আর অ্যাভিনিউ থেকে অনেকটা দূরে ছিলাম, এর থেকে প্রমাণিত হয়ে যাচ্ছে। বাংলার মানুষকে বলবো, আইএসএফ এর কর্মকাণ্ডকে দেখুন। ওই কাগে কান নিয়ে চলে গেছে বলে কাগের দিকে তাকাবার প্রয়োজন নয়, আপনার কানটা দেখুন। এরা সুকৌশলে পাড়াতে পাড়াতে বুতে বুতে আইএসএফ এর নামে মিথ্যাচার করছে। যেমন আপনারা সেটা সত্যটা যাচাই করার চেষ্টা করুন। যখন আনিসের বাড়ি ছুটে যাচ্ছি, ওয়াকাপ প্রপার্টি নিয়ে কথা বলছি, মাদ্রাসায় শূন্য পদের সংখ্যা 10,000-এর বেশি হয়ে যাচ্ছে কেন, এই আওয়াজ যখন তুলছি, ওবিসি সংরক্ষণের কথা যখন বলছি, দেবত্ব সম্পত্তি উদ্ধারের কথা যখন বলছি, রিফিউজি ল্যান্ডের উদ্ধারের কথা যখন বলছি, ফেক এসটি/এসসি সার্টিফিকেট কেন ইস্যু করা হচ্ছে, এর বিরোধিতা যখনই আমরা করছি, এক কথায় মানুষের আর্থসামাজিক মান উন্নয়নের কথা যখন বলছি, তখন আইএসএফ হয়ে যাচ্ছে মুসলমানের দল, তখন আইএসএফ হয়ে যাচ্ছে বিজেপির দালাল, তখন আইএসএফ ভোট কাটতে এসেছে বলে আইএসএফকে দেখে দেওয়ার চেষ্টা করছে। বন্ধুগণ, মানুষের অধিকার নিয়ে কথা বলছি। 2021 সালের আগে ঠিক একইভাবে বলা হচ্ছিল এই 21-এর নির্বাচনে বিজেপি এসে যাবে। এখন তৃণমূলকে সবাই সুযোগ দাও, নো ভোট তো বিজেপি বলেছিল। কিন্তু দিনের শেষে কি দেখলাম, আমরা আমাদের জনপ্রতিনিধি ঢুকাতে পারলাম না, মধ্যখানে বিজেপি আর তৃণমূল একজন সংখ্যাগরিষ্ঠতা নিল, একজন সেকেন্ড অপোজিশনের জায়গাটা দখল করে নিল। আমরা যদি ওদের কথা শুনে যদি নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণ থেকে বিরত থাকতাম, বিধানসভার মধ্যে ঢুকে যে এসটি/এসসি থেকে শুরু করে সংখ্যালঘু, দলিত, আদিবাসী সহ উচ্চ বর্ণের এক কথায় মানুষের অধিকারের কথা বলছি, হয়তো সেটাও সেই বলার জায়গা থাকতো না। তাই 2024 আসছে, আবার এরা ইস্যু তৈরি করবে, ইলেকশন আসবে, ইস্যু আসবে, কিন্তু আপনাকে আমাকে, আপনার আমার জনপ্রতিনিধি লোকসভার মধ্যে পাঠাতে হবে। কৃষি বিল যখন পাস হয়েছিল, অপদার্থক যাদেরকে ভোট দিয়ে আমরা পাঠিয়েছিলাম, তাদের কি ভূমিকা ছিল, তালাক বিলের বিরুদ্ধে তাদের কি ভূমিকা ছিল, বিভিন্ন বিলগুলোর বিরুদ্ধে তাদের কি ভূমিকা ছিল, সেটা আমরা দেখে নিয়েছি। সুতরাং আগামী দিনে যে সমস্ত জনবিরোধী বিল যদি কেউ আনতে চায়, তাদের বিরোধিতা করার যদি যে স্ট্রংকে বিরোধিতা করে, তাহলে সেটা প্রথম সারিতে আইএসএফ থাকবে এবং অবিজেপি অতৃণমূল যারা আছে তাদের হাতকে আগামী দিনে শক্ত করবেন। পশ্চিমবাংলা থেকে জনগণের জনপ্রতিনিধি তৈরি করে পার্লামেন্টের মধ্যে পাঠান, যে সমস্ত জনবিরোধী বিলগুলো আসবে তার বিরুদ্ধে যেন স্ট্রং প্রতিবাদ করতে পারে, সেই আশা আপনাদের কাছে রাখবো। না হলে ভোট আসবে, সিএ এর কথা হবে, ভয় দেখানো হবে, দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কথা হবে, ভোট মিটে যাবে, সব ভুলে যাবে। কিন্তু যাদেরকে আমরা ভোট দিয়ে পাঠাচ্ছি, যখন কৃষি বিল বিধানসভায় পাশ হয়, সেই সময় কি ভূমিকা ছিল পশ্চিমবাংলা থেকে যে সমস্ত তৃণমূলের বিধায়করা গিয়েছিল? এগ্রিকালচার স্ট্যান্ডিং কমিটির দায়িত্বে আছে পশ্চিমবাংলার এক এমপি, সে কি রিপোর্ট পেশ করেছিল পার্লামেন্টের মধ্যে, প্রয়োজনে খুললে পাওয়া যাবে, দেখতে পাবেন বকলমে বিজেপি কি সহযোগিতা করেছে। তাই অনুরোধ করব যে আপনারা সজাগ সতর্ক হন, মানুষের অধিকার নিয়ে যারা কথা বলছে তাদের পাশে থাকুন। আমরা নির্দিষ্ট কিছু বিষয় আজকে এখান থেকে দাবি রাখতে চাই। আমি শেষে যদি সময় পাই বলবো, নাহলে মিডিয়ার মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অর্থ দপ্তর নিয়ে একটা প্রস্তাব রাখবো। সত্যিকারের অর্থে যদি বাংলার অর্থনীতির চাকা পরিবর্তন করতে চাই, অর্থনৈতিক দুরবস্থা যদি কাটাতে চাই, আমি আইএসএফ এর পক্ষ থেকে একটা প্রস্তাব রাখবো, সেটা মেনে নেবেন। সময় স্বল্প,
কোর্ট নির্ধারিত সময় আমরা মান্যতা দিয়ে চলব। আজকে ভাবতে অবাক লাগছে, আশাকর্মী এবং অঙ্গনারী যারা কর্মী আছেন, গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার ব্যাকবোন বলে তারা আমরা মনে করি যাদেরকে, তাদের সাম্মানিক ভাতা কত? আমরা এই জায়গা থেকে দাঁড়িয়ে অ্যানাউন্স করতে চাই, বলতে চাই রাজ্য সরকারকে, তাদের 15,000 টাকার মাইনে বা সাম্মানিক ভাতার ব্যবস্থা করতে হবে, কারণ তারা গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার ব্যাকবোন হিসাবে কাজ করে। তাদেরকে খাটিয়ে নেওয়া হচ্ছে, তাদের মজুরির দাম দেওয়া হচ্ছে না। ঠিক একইভাবে সিভিক ভলেন্টিয়ার বাঁচাও পার্শ্ব শিক্ষকদের কথাও বলি আমরা, সমকাজে সমবেতন দিতে হবে। আজকে একটা সিভিক ভলেন্টিয়ার দিন রাত এক করে ঝড় বৃষ্টিকে মাথায় নিয়ে সে সিগন্যালিং সিস্টেম থেকে, ট্রাফিক সিস্টেম থেকে শুরু করে বিভিন্ন কাজে নিয়োজিত করা হচ্ছে। কোর্টের গাইডলাইনের বাইরে গিয়েও তাদেরকে কাজে করানো হচ্ছে, কিন্তু তাদের সাম্মানিক ভাতাটা বর্তমান সমাজের সাথে, বর্তমান সময়ের সাথে সামঞ্জস্য নয়। তাই আমরা দাবি করি সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে শিক্ষা বন্ধু, শিক্ষা মিত্র থেকে শুরু করে পার্শ্ব শিক্ষক যারা আছেন, এসএসকে এমএসকে থেকে শুরু করে যে সমস্ত যারা আছেন, সমকাজে সমবেতনের দাবি আমরা এই মঞ্চ থেকে তুলি। আমরা দাবি তুলছি প্রশাসন বন্ধুদের জন্য। পুলিশ আমাদের বন্ধু, সমাজের বন্ধু। আজকে ভাবতে অবাক লাগছে, একটা পুলিশকে 16 ঘন্টা 18 ঘন্টা করে প্রায় ডিউটি করতে কেন হবে? এদিকে পুলিশের প্রায় 1.5 লক্ষ শূন্য পদ আছে। আমরা রাজ্য সরকারের কাছে আমরা অনুরোধ করছি, আমরা প্রস্তাব রাখছি, অবিলম্বে প্রায় যে 15 লক্ষ শূন্য পদ আছে পুলিশে, স্বচ্ছতার সাথে নিয়োগ করা হোক। এই 16 ঘন্টা 18 ঘন্টা ডিউটি নয়, তাদের নির্দিষ্ট টাইম পিরিয়ডে তাদেরকে ডিউটি করার ব্যবস্থা করে দেওয়া হোক। শ্রম কোডের বাইরে গিয়ে তাদেরকে যে ডিউটি করিয়ে নিয়ে হচ্ছে তার আমরা বিরোধিতা করছি। সাথে সাথে কেন্দ্রীয় সমাহারে ডিএর ব্যবস্থা করতে হবে। আমরা ভুলে যাচ্ছি না 2011 সালের আগে মাইক নিয়ে অনেক বড় বড় ডায়লগবাজি করেছিলেন আজকে যিনি মুখ্যমন্ত্রী। বলেছিলেন যারা যে সরকার কেন্দ্রীয় সমাহারে ডিএ দিতে পারে না তার সরকারে থাকার অনুচিত, তার দায়িত্ব নয়। তাই আজকের দিনে দাঁড়িয়ে এই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে বলতে চাই, অবিলম্বে কেন্দ্রীয় সমাহারে সরকারি কর্মচারীদের ডিএর ব্যবস্থা করতে হবে। সাথে সাথে এটাও অনুরোধ করব, যারা সংগ্রামী যৌথ মঞ্চের যারা এই ডিএ বাড়ানোর জন্য যারা আন্দোলন করছেন, সম্ভবত আর কয়েকটা দিন পরে তারা নাকি অনশনে বসছেন, তাদের কাছে অনুরোধ করব, অনশনটাই শেষ নয়। আপনারা অনশনে না গিয়ে আর বাকি গণতান্ত্রিক প্রক্রিয়াতে যে লড়াইগুলো আছে সরকারকে যাতে বাধ্য করা যায় সেই পন্থা অবলম্বন করুন। আইএসএফ আপনাদের সাথে সম্পূর্ণভাবে পূর্ণ শক্তি দিয়ে আপনাদের পাশে থাকবে। আমরা একটা জিনিস অবাক হয়ে যাই, বিভিন্ন সময় সন্ধ্যার বিভিন্ন দিনের সন্ধ্যায় একটা জিনিস আমি দেখি যে এক প্রকার সাজুগুজু করে মিডিয়া বন্ধুদের সামনে যেভাবে ডিবেটে বসে চোরেদের হয়ে গলা ফাটাতে, সেখানে বসে চাকরি চুরির কথা বললে আইনি জটিলতা আছে, অমিকের কথা বললে আইনি জটিলতা আছে, কিন্তু এমনও অনেক দেখিয়ে দিতে পারি আমরা নিয়োগের ক্ষেত্রে যেখানে কোনো কেস নাই সেই নিয়োগও সরকার বন্ধ রেখেছে। তারপরেও বলবো আইএসএফকে মিটিং মিছিল করতে দেওয়া যাবে না। ডিভিশন বেঞ্চে ছুটছেন, কোটি কোটি টাকা খরচ করছেন, সেখানে কোনো বাধ্যবাধকতা নাই, সেখানে কোনো অসুবিধা হচ্ছে না। যে আইনি জটিলতার নাম দিয়ে আপনারা চাকরিগুলোকে আটকে রেখেছেন, নিয়োগগুলোকে বন্ধ করে রেখেছেন, সেই আইনি জটিলতার জন্য আপনারা কেন টাকা খরচ করে লয়ার রাখছেন না? সরকারের কাছে প্রশ্ন করতে চাই, সাথে সাথে জনমানুষের কাছে এটা জানাতে চাই, এই সরকার সমস্যার সমাধান তো দূরের কথা, এই সরকারের আমলে যে অর্গানাইজ ওয়েতে যে দুর্নীতি হয়েছে, যে মেধা বিক্রি হয়েছে, মেধা চুরি হয়েছে, এই চুরিটাকে আটকানোর জন্য জনগণের কোটি কোটি টাকা খরচ করে সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটে যাচ্ছে এক কথায় চোরেদেরকে বাঁচানোর জন্য। যে সরকার চোরেদেরকে বাঁচানোর জন্য, আমাদের মেধাকে যারা চুরি করেছে তাদেরকে বাঁচানোর জন্য আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আইনি লড়াই করছে, সেই সরকারের এই সরকারে থাকার যোগ্য নয়। দুঃখের বিষয় এমপি এমএলএর ক্ষেত্রে রাইট টু রিকল নয়। যদি রাইট টু রিকল থাকতো আমার মনে হয় এই আজকের দিন আমাদের দেখতে হতো না, বাংলার জনগণ এদেরকে উপরে বঙ্গোপসাগরে ফেলে দিত। তাই রাইট টু রিকল নয়, তাই ধৈর্য ধরতে হবে। আমি ভরসা করছি বাংলার জনগণের কাছে, 2026কে পাখির চোখ করুন। 2026-এ আমাদেরকে পশ্চিম বাংলার মসনদে মুখ্যমন্ত্রীর চেয়ার থাকলেও আমরা আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দীর্ঘায়ু কামনা করি,
সুস্থতা কামনা করি, কিন্তু সেই সিটে আমরা তাকে বসতে দেব না, বসতে দেব না, বসতে দেব না। এই শপথ আমাদেরকে নিতে হবে। আইএসএফ ঠিক করে দেবে 2026-এ মুখ্যমন্ত্রীর মসনদে কে বসবে। আর বিজেপি তৃণমূল যে বিজেমূল তারা ঠিক করে নিক প্রধান বিরোধী দলনেতা কে হবে। শুভেন্দু অধিকারী হবেন, দিলীপ ঘোষ হবেন, সুকান্ত মজুমদার হবেন, না পিসি ভাইপো হবেন। ওদের নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা প্রয়োজনে আপনার নাগপুরে গিয়ে ওনারা করে নিক। বাংলার মানুষ জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। রাইট টু রিকল থাকলে এই সরকারের এই দিন আমাদেরকে দেখতে হতো না, এই সময় আমাদেরকে ঝেলতে হতো না। যতটুকু আমরা ঝেলছি, আমি বলবো আগামী 2026-এ আমরা পাখির চোখ করব, এই সরকারকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে বিতাড়িত করব। তবে হ্যাঁ, 2024-এ আমি আবারও বলছি, আমি তো ডায়মন্ড হারবার সিটে কনসেন্ট্রেট করেই রেখেছি। আমাদের বিশ্বজিৎদা বললে ডায়মন্ড হারবারে পরাজিত করে ভিক্টোরিয়া হাউসের সামনে আমরা বিজয় উৎসব করব। যদি আমাকে অনুমোদন দেয়, আপনারা নিশ্চয়ই জানেন আমি লড়াই করতে প্রস্তুত আছি। এখন আমি নমিনেশন জমা করিনি, তাতেই দেখছি কালীঘাট থরথর করে কাঁপতে শুরু করেছে। তাতেই বলছে কি বিধবা ভাতা না বার্ধক্য ভাতা শুরু হয়েছে। আজকে বছর হয়ে গেল, 12 বছর পরে, প্রায় 9 বছর পরে ঘুম ভেঙেছে। আমি যদি নমিনেশন করি তাহলে পিসি ভাইপোর কি হবে বোঝাই যাচ্ছে। তবে একটা কথা বলে রাখি, 2024-এ ভাইপোকে পরাজিত করে কালীঘাটে পাঠাবো। কাশফুলের বালিশ তার পিসি তৈরি করবে, বিক্রি করার জায়গা করে দেবো। আর সাথে সাথে 2026 সালে নবান্নের 14 তলা থেকে তাকে নামিয়ে ঢপের দোকানের মালিক বানিয়ে দেব। চপের দোকানের নয়, ঢপের দোকানের। একটার পর একটা ঢপ দিয়ে যাচ্ছে। বলছে মেটিয়াপুরে কি টেক্সটাইল হাফ করে দিয়েছে। আমার মেটিয়াপুরে কিছু উস্তাকার বন্ধুদের সাথে যোগাযোগ আছে, আমি ফোন লাগিয়েছি, হয়তো নতুন করে কিছু উদ্বোধন করলো নাকি। তারাও বললো এটা দিদির অত নম্বর ঢপ। তো ঢপের দোকানের তাকে মালকিন বানিয়ে দেবো, এই প্রতিজ্ঞাবদ্ধ আমরা হলাম। আমরা গণতন্ত্র রক্ষার লড়াই এসেছি, আর আমাদেরকে কিভাবে দমন পীড়ন করা হচ্ছে, অন্যায়ভাবে আমাদের কর্মীদেরকে কিভাবে ডিস্টার্ব করা হচ্ছে আমরা ভুলে যাচ্ছি না। আমি কর্মী বন্ধুদেরকে বলবো, আবারও বলছি, হাওতাশার কোনো জায়গা নয়। যে রাস্তায় আমরা হাঁটছি, আজকে হয়তো কাটা বিছানো আছে, তা বলে যে আগামীতেও কাটা বিছানো থাকবে, এটা মোটেও ভাববেন না। আজকে আমরা একটা খারাপ সময় পার করছি, আগামীতেও এই খারাপ সময় থাকবে, এটা মোটেও ভাববেন না। আগামীতে অবশ্যই আমাদের ভালো আছে, আমাদের কল্যাণকরময় দিন আসছে, সেটা আমরা অপেক্ষা করছি। আমরা যখনই সরকারকে প্রশ্ন করছি কি বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলন না কি বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন করেছিল না, সে প্রশ্ন করেছিলাম আমরা। বিধানসভায় যে কোশ্চেনগুলো জমা দেওয়া হয়, যতক্ষণ না পাবলিশ হয় সেই প্রশ্ন সম্পর্কে বলা যায় না। কিন্তু দুঃখের বিষয়, এমন কিছু কোশ্চেন জমা দিয়ে আছে আইএসএফ এর পক্ষ থেকে তথা সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক জমা দিয়ে রেখেছে, সেই প্রশ্নের উত্তর দেওয়ার এদের সৎ সাহস নেই, হয়তো সেটাকে বাইপাস করে দেয়। এবার এই মর্মে প্রশ্ন জমা দিয়ে আছে এই বাণিজ্য সম্মেলনে। তবে আমি মিডিয়ার মাধ্যমে প্রশ্ন করেছিলাম, দেখেছিলাম গত বছরে বাণিজ্য সম্মেলনের শেষে বলেছিল অত হাজার কোটি টাকা ইনভেস্ট করবে বলে তার খসড়া দিয়ে দিয়েছিল। আমি এবছর মিডিয়ার মাধ্যমে, যারা সামনে বন্ধুরা আছেন আপনাদের মাধ্যমে, সরকারের কাছে জানতে চেয়েছিলাম বিগত বছরে যে প্রমিস করেছিল সেই প্রমিস অনুযায়ী শিল্পপতিরা, উদ্যোগপতিরা কত টাকা কোন কোন জায়গায় ইনভেস্ট করেছে এবং ইনভেস্টের ফলে বাংলার কত ছেলে মেয়ে চাকরি পেয়েছে এবং বাংলার কত রাজস্ব এসেছে, তার ডেটাটা দেওয়া হোক। আমি তো একদম নিশ্চিত ছিলাম সে ডেটা দেবে না, কারণ সাথে আর একটা কথা বলেছিলাম, গত বছরে এই শিল্প সম্মেলন করতে গিয়ে এই মৎস্যবের নামে, আমি মনে করি এটা মৎস্যব ছাড়া আর কিছু নয়, জনগণের ট্যাক্সের টাকাকে উচ্ছন্নে দেওয়া হয়েছে। এই মৎস্যবের নামে একটা খাবারের প্লেট 3,500, 4,500 বিভিন্ন ক্যাটাগরির খাবারের প্লেট ছিল, সেইগুলোর জন্য কত কোটি টাকা খরচ করেছে রাজ্য সরকার, তারও ডেটা দেওয়া হোক। দিনের শেষে হয়তো যদি ডেটা তারা দিত, দেখা যেত এটাই যে টাকাটা খরচ করেছে রাজ্যের পক্ষ থেকে শিল্প সম্মেলনটাকে করতে গিয়ে, তার অনেক কম অংশ টাকা ইনভেস্ট হয়েছে আমাদের রাজ্যে।
আমাদের রাজ্যে ইনভেস্ট কিভাবে হবে? ওই দিন কি আমাদের রাজ্য থেকে শিল্পপতিরা মুখ ফিরিয়ে নিয়েছিল যেই দিনকে টাটাকে রাজ্য থেকে বিতাড়িত করেছিল। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, মমতা ব্যানার্জির স্নেহধন্য অনেক বড় বড় উদ্যোগপতি শিল্পপতিরা আছে, তারাও বাংলাতে ইনভেস্ট করতে ভয় পাচ্ছে, ইনভেস্ট করতে চাইছে না। কারণ কিছু মমতা ব্যানার্জির দামাল ভাই ভাইপোরা আছে যাদের তোলাবাচির কারণে বাংলা থেকে শিল্পপতিরা চলে যাচ্ছে। তো এদের হাত থেকে বাঁচতে গেলে, বাংলায় শিল্প আনতে গেলে মমতা ব্যানার্জিকে সর্বপ্রথম বাংলা থেকে বিতাড়িত করতে হবে। তাই বন্ধুগণ, আবারও বলবো, রাইট টু রিকল নয়, আমাদেরকে ভোটের মাধ্যমে এদেরকে বিতাড়িত করতে হবে। বিতাড়িতের প্রথম স্টেপ হবে লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচনে এদেরকে প্রতিহত করতে হবে। বিজেপি এবং তৃণমূলকে একইভাবে হারাতে হবে এবং 2026 নির্বাচনে সম্পূর্ণরূপে বাংলা থেকে বিজেপি এবং তৃণমূলের বিদায় ঘণ্টা বাজিয়ে দিতে হবে। এটা আমাদেরকে দায়িত্ব নিতে হবে। আর যদি আমরা দায়িত্ব না নিই, ওই রকম হবে। এমস রায়গঞ্জে তৃণমূলের যে নেতারা আছে আমরা ভেবে পাচ্ছি না তাদের মুখে কি তারা কুলু পেটে রেখেছে। এমস তো রায়গঞ্জে হওয়ার কথা শুনেছিলাম, যেখানে হয়েছে আরও হোক আমরা চাইব, কিন্তু রায়গঞ্জ জেলা অত্র এলাকার তৃণমূলের নেতাদের মুখে কুলুপ কেন? তারা কেন কথা বলছে না? একটা এমস রায়গঞ্জে থাকলে সেখানকার রুগীদেরকে এখানে আর আসতে হতো না, স্বাস্থ্য ব্যবস্থার ঐতিহাসিক বিপ্লব ঘটে যেত। কিন্তু কি দেখলাম? রায়গঞ্জে এমস হলো না। তারপরে যে কেন্দ্র সরকারকে ডিমান্ড করা, প্রেশার ক্রিয়েট করে এখানে নিয়ে আসা, কোনো সরকারের সদিচ্ছা নাই। সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষা ব্যবস্থার অনেক বড় বড় কথা বলেন শিক্ষামন্ত্রী, যখন সেন্ট্রাল ইউনিভার্সিটির কোথায় সেই আমলে ছিল, এই 12 বছরে একটা আমাদের রাজ্যে আনতে পারলো না। আমাদের প্রশ্ন এখানেই, আমরা যখন এই ডিমান্ডগুলো করি, আমরা যখন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের কথা বলি, তখনই আমাদেরকে দেখে দেওয়া হয়। যখনই আমরা অধিকারের কথা বলি, তখনই আমাদেরকে দেখে দেওয়া হচ্ছে হয় আপনার বিজেপির দালাল, না হলে মুসলমানদের দল। কিন্তু আমাদের বন্ধুগণ, আমাদের লক্ষ্যে আমাদেরকে নিয়োজিত থাকতে হবে। আমরা যদি আমাদের লক্ষ্যে অবিচল থাকি, তাহলে আমরা আমাদের লক্ষ্যে পূরণ হতে পারবো। কোনো কনফিউজ রাখার জায়গা নয়। আজ হয়নি কাল হবে, কাল হয়নি পরশু হবে, আগামীতে হবে। এই শপথ আমাদের নিতে হবে যে একদিন আমরা করব এবং আমাদের যে লক্ষ্য সমাজ ব্যবস্থা পরিবর্তন করব, এটা আমাদের বলতে হবে। সময় স্বল্প, অনেক কিছু বলার ছিল। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে, প্যালেস্টাইন ইসরায়েলের লড়াই থেকে শুরু করে সমস্ত বিষয়ে যেভাবে আমাদের ভারত সরকার যে বিদেশ নীতিকে বিসর্জন দিয়ে কোনো এক অগ্রাসন শক্তির পাশে দাঁড়াচ্ছে, সেটাকে আমরা মেনে নিতে পারি না। শেষের সময়, কোর্ট নির্ধারিত সময় আর 4 মিনিট আছে, শেষ কথা বলি। মমতা ব্যানার্জি মহাশয়া বলেন রাজ্যের অর্থনৈতিক অবস্থা তলানিতে, হসপিটালে বেড নাই কেন, ভাঙড়ে হসপিটালগুলোকে উন্নত মানের করার যখনই কথা বলি, অর্থের দুরবস্থার কথা বলে। সরকারি কর্মচারীদের ডিএর কথা বললে অর্থের দুরবস্থার কথা বলে, স্বাস্থ্যকেন্দ্রের মান উন্নয়নের কথা বললে অর্থের দুরবস্থার কথা বলে, শিক্ষক নিয়োগের কথা বললে অর্থের দুরবস্থার কথা বলে। আমি আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি, যদি আপনি রাজ্যের ভালো চান, নওশাদ সিদ্দিকীকে আগামী 6 মাসের জন্য অর্থ দপ্তরটা দিয়ে দিন। রাজ্যের অর্থনৈতিক অবস্থা আমি পরিবর্তন করে দেখিয়ে দেবো। নির্দ্বিধায় বলছি, যদি অর্থনৈতিক দুরবস্থা পরিবর্তন না করতে পারি, রাজনীতি করাই আমি ছেড়ে দেবো। যেদিন দায়িত্ব দেবেন, তারপরের দিন থেকেই সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমাহারের ডিএর ব্যবস্থা করে দেবো এবং যে কটা সমাজ কল্যাণমূলক প্রকল্প চলছে একটাও বন্ধ হবে না, সবটাই চালাবো। তাই বলছি, মমতা ব্যানার্জি যদি সদিচ্ছা থাকে, নওশাদ সিদ্দিকীর হাতে রাজ্যের অর্থ দপ্তরটা মাত্র 6 মাসের জন্য তুলে দিক, যে হয় কি হয় না দেখিয়ে দেবো। আমাদের রাজ্যের সম্পত্তি আছে, দেশের অনেক সম্পত্তি আছে, চুরি হয়ে যাচ্ছে। এই মমতা ব্যানার্জি তার ভাইপোদের নেতৃত্বে সম্পত্তিগুলো চুরি হয়ে যাচ্ছে। চুরি আটকালেই শিক্ষা কেন্দ্রের যেমন মান উন্নয়ন হবে, চক ডাস্টার যেমন পৌঁছে যাবে, হসপিটালে বেডও পৌঁছাবে, নতুন নতুন চাকরি হবে এবং সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমাহারে ডিওরও ব্যবস্থা করা যাবে। আমি আবারও চ্যালেঞ্জ করছি, মমতা ব্যানার্জি মহাশয় যদি রাজ্যের ভালো চান, সরকারি কর্মচারীদের ভালো চান, আমার জনসাধারণের ভালো চান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, এক কথায় বাংলার অর্থনৈতিক
বাংলার জনগণের আর্থসামাজিক মান উন্নয়ন চাই, আগামী 6 মাসের জন্য আমার হাতে অর্থ দপ্তর তুলে দিক, এই অর্থনৈতিক চাকা আমূল পরিবর্তন করে দেখিয়ে দেব। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। কর্মী বন্ধুদেরকে বলবো, আপনারাই আমাদের আবেগ, আপনাদেরকে আমরা উপেক্ষা করতে পারি না, কে আসবে কে যাবে, সেই জন্য আমরা গুটি কয়েক মানুষকে নিয়ে প্রোগ্রাম করেছি। আইএসএফের চিন্তাভাবনা,